জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ। ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। তারেক রহমানের সাথে মাইকেল মিলারের বৈঠক। এবারের নির্বাচনে বিপুল সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে ইইউ। হাদি হত্যায় পলাতক আসামি ফয়সাল সহ 17 জনের বিরুদ্ধে আদালতের চার্জশিট দিয়েছে ডিবি। নির্দেশদাতা যুবলীগ নেতা বাপ্পি। মুস্তাফিজ ইস্যুতে দুদেশের টানাপোড়েনের প্রভাব পড়বে না অর্থনীতিতে আসা উপদেষ্টাদের। নিজেদের ফাঁদে ভারত, বিকল্প ভেন্যুতেই বাংলাদেশের জন্য সমাধান, মত বিশ্লেষকদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দীর্ঘ সময় ভোট গণনা বন্ধ থাকার পর আবারও শুরু হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনের ভোট গণনা। কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। মঙ্গলবার ভোট গ্রহণ শেষে ভোট গণনার মেশিনে ত্রুটি দেখা দিলে সাময়িকভাবে ভোট গণনা স্থগিত করা হয়। পরবর্তীতে সকল প্যানেলের ভিপিজিএস পদপ্রার্থীদের সাথে আলোচনা করে নির্বাচন কমিশন। আলোচনা থেকে সিদ্ধান্ত আসে প্রথমে একটি কেন্দ্রের ভোট পরীক্ষামূলকভাবে গণনা করে পরে আবার ডিজিটালভাবে গণনা করা হবে। নির্দিষ্ট সময় পরপর এমন পরীক্ষামূলক পদ্ধতি চলবে বলে জানান সহকারী নির্বাচন কমিশনার। এর আগে মঙ্গলবার সকাল 9টা থেকে শুরু হয়ে বেলা 3টা পর্যন্ত যকসু ও হল সংসদ নির্বাচনের 39টি কেন্দ্রের 178টি বুথে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ভোট পড়েছে প্রায় 65%। সকল কেন্দ্রের ভোট শেষ হওয়ার পর ব্যালট বক্স নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে। দর্শক, এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী মুস্তাফিজ শাওন। চলে যাচ্ছি সেখানে। মুস্তাফিজ, ম্যানুয়ালি ভোট গণনা কি শুরু হয়েছে এবং এই সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ আপনাকে। আমি এখন রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখানে আছি এবং এখানে কিন্তু যকসু নির্বাচন যেটি হয়েছে, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন সেটির ভোট গণনার জন্য এখনো কিন্তু সময় লাগবে। এই ইতিমধ্যে একটু আগেই আমরা সংবাদ পেয়েছি যে পরীক্ষামূলকভাবে যেই গণনাটা শুরু হওয়ার কথা ছিল সেটি কিন্তু এক পর্যায়ে শুরু হয়ে গিয়েছে এবং এই গণনার পরে অর্থাৎ প্রথমে হচ্ছে ম্যানুয়ালি গণনা করবেন ভোট, তারপরে হচ্ছে সেটি ডিজিটাল মেশিনে দিয়ে ক্রস চেক করা হবে যে ম্যানুয়ালি গণনা ঠিক আছে কিনা। এর পরে যদি ডিজিটাল এবং ম্যানুয়ালির যে ভোট গণনা একই হয়, একই ফলাফল আসে, তখন হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে এই ভোট গণনা চালু হবে। এবং আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি, নির্দিষ্ট সময় পরপর, অর্থাৎ সেটি হতে পারে 1 ঘন্টা 2 ঘন্টা এরকম পরপর কিন্তু তারা এরকম পরীক্ষামূলকভাবে কিছুটা সময় একটি কেন্দ্রের এই ভোট গণনা তারা করবেন। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে ইতিমধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী অডিটোরিয়ামে অপেক্ষমান রয়েছেন যে এই ফলাফল শোনার জন্য। এবং এই ভোট গণনা কিন্তু অনেক আগে থেকে এটা বন্ধ হয়ে আছে। প্রায় ভোট কাস্টিং হওয়ার পরে, অর্থাৎ ভোট দেওয়ার পরবর্তী সময় থেকে কিন্তু যখন ভোট গণনা শুরু হতে যায় তখন থেকে কিন্তু এই মেশিনের সমস্যা দেখা যায় ডিজিটাল এই মেশিনে। তবে এরপরেই কিন্তু প্রতিটা প্যানেলের যে ভিপি এবং জিএস ছিলেন তাদের সাথে নির্বাচন কমিশনার একটা বৈঠক করেন এবং বৈঠকের পরেই কিন্তু এই সিদ্ধান্তটা আসে যে প্রথমে তারা এটি হাতে গণনা করবেন এবং তারপরে ডিজিটাল পদ্ধতিতে গণনা করে পরবর্তীতে এই সব ব্যালট পেপার কিন্তু এই গণনা করে তারা একটা ফলাফল জানাবে। তবে এখন পর্যন্ত এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ ভালো পরিমাণে অডিটোরিয়ামে উপস্থিত রয়েছে শুধুমাত্র তাদের এই ফলাফলটা জানানোর জন্য। এর আগে কিন্তু আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু ভোট শুরু হয় এবং প্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনে প্রায় 21টি পদ এবং একমাত্র ছাত্রী হল যে নির্বাচন হয়েছে সেখানে 13টি পদে কিন্তু 190 জনের মতো প্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যকসু নির্বাচন। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। ভোট শেষে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত উভয় প্যানেল। কেফায়েত শাকিলের প্রতিবেদন। প্রতিষ্ঠার 21 বছর পর প্রথম যকসু নির্বাচন, তাই শিক্ষার্থীদের উচ্ছ্বাসটা একটু বেশি।
কারো কারোর জন্য ছিল এটি জীবনের প্রথম নির্বাচন, তাই ভোটাধিকার প্রয়োগ করেই সেলফিতে মেতেছেন অনেকে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ ছিল সবার মুখে। 16,500 ভোটারের যৌথ নির্বাচনে 4টি প্যানেলের হয়ে 21টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 157 জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী ছাত্রাবাসের হল সংসদে 13টি পদে লড়েছেন 33 জন। সকালে নিজের ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জাবিয়ান প্যানেল ও ছাত্র শিবির সমর্থিত অদম্য জাবিয়ান ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী। আমাদের কোনো ব্যক্তি ক্যারিয়ার না, তো সেই জায়গা থেকে আজকের এই নির্বাচনের মধ্য দিয়ে যে জিতবে, যেই প্যানেল, যেই প্রার্থী যেই জিতবে, জিতে যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং তাকে নিয়েই আগামী দিনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পথ চলা আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি যে এত অনিয়মের পরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কালো টাকার বিরুদ্ধে, যারা পেশি শক্তির ক্ষমতা দেখিয়েছে তাদের বিরুদ্ধে, যারা কোটি কোটি টাকা খরচ করে এই যৌথ নির্বাচনটিকে একটি ইউনিয়ন পরিষদের নির্বাচন বা একটি সিটি কর্পোরেশন নির্বাচনের পর্যায়ে নামিয়ে এনেছে, তাদের বিপক্ষে শিক্ষার্থীরা তাদের রায় এবং ম্যান্ডেট দিবে। তবে দুপুরের পর প্রেস ব্রিফিং করে ছাত্রদল ও শিবিরের পক্ষ নিয়ে পাল্টাপাল্টি ব্রিফিংয়ে নানান অভিযোগ তুলে ধরেন শিক্ষকদের দুই পক্ষ। আর শিক্ষকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে গণতান্ত্রিক ছাত্রশক্তি। এটা আমাদের জন্য বহুল কাঙ্ক্ষিত একটি দিন। আজকে আমাদের কাঙ্ক্ষিত যৌথ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে নির্বাচন কমিশন যতটুকু দালালি করা যায় ততটুকুই দালালি করছে, এর চেয়ে বেশি দালালি করা উদাহরণ কোন নির্বাচন কমিশনের নাই। যৌথ নির্বাচন কমিশন জানিয়েছে এই নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রায় 65% ভোট কাস্ট হয়েছে এবং একমাত্র হল সংসদে ভোট কাস্ট হয়েছে প্রায় 77%। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিপুল সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ এর পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত আগামী নির্বাচনে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলবে বলে মনে করছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এমনটি জানিয়েছে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়াও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে যাচ্ছে সংস্থাটি। মঙ্গলবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় তারা। এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে এবং জনগণের আকাঙ্ক্ষা এখানে প্রকাশিত হবে, এটা ধারণা করেই ইউরোপিয়ান ইউনিয়ন এবার একটা বড় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। কাজেই আমরা মনে করি যে এর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থনই ব্যক্ত হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারকে অধিকতর সহযোগিতা করবে তারা। নির্বাচন ও দেশের উন্নয়নে ইউ প্রতিনিধিদের কাছে সহযোগিতা চেয়েছেন তারেক রহমান। ইউরোপিয়ান ইউনিয়নের যে বাংলাদেশের উন্নয়নে যে অংশগ্রহণ এবং অবদান, উনি তার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদেরকে। নির্বাচন ও দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে ব্যস্ত সময় পার করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গুলশান কার্যালয়ে ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। এখানে নির্বাচনের কোনো বিষয় এখানে নাই, সংগঠন অ্যাবসলিউটলি সংগঠনকে শক্তিশালী করার জন্য চলমান যে আলোচনা, সেগুলো আলোচনা এবং সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বর্তমান আমাদের কি করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত 7 দিনের শোকের শেষ দিনে অনেকে গুলশান কার্যালয়ে আসেন সমবেদনা জানাতে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়, জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নেয় হত্যা করা হয় হাদিকে। পলাতক আসামি ফয়সাল সহ 17 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে ডিবি। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান।
12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে গুলি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার। ঘটনার 25 দিন পর হাদি হত্যা মামলায় 17 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় ডিবি পুলিশ। আসামিদের মধ্যে সন্দেহভাজন মূল ঘাতক ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান সহ পলাতক রয়েছে 5 জন। যার নামে পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপস ইসলাম, মুক্তি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে পেনাল কোডের 120-এর বি, 302, 201, 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা করা হয় হাদিকে দাবি করে গোয়েন্দারা বলেন নির্দেশদাতা হিসেবে পেয়েছেন যুবলীগ নেতা তাজুল ইসলাম বাপ্পির নাম। বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সভা সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সমালোচনামূলক জোরালো বক্তব্য প্রদান করেন। তার এই বক্তব্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে তার সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। আপনারা জানেন ভিকটিমকে গুলি করা এজার নামে পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনৈতিক পরিচয় ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। তবে মূল সন্দেহভাজন ফয়সাল ও তার সহযোগী আলমগীরের অবস্থান শনাক্তে কাজ করছেন গোয়েন্দারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের বিষয়ে যারা এখনো সন্দেহ সংশয় ছড়াচ্ছে তাদের নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে নিবন্ধন সোমবার শেষ হয়েছে। এতে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। 15,33,682 জন নিবন্ধন করেছে। এর মধ্যে 7,41,000 দেশের ভেতরে। বিষয়টিকে ঐতিহাসিক বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন ও গণভোটের প্রচারণার জন্য ভোটের গাড়ি অভূতপূর্ব সাড়া পেয়েছে। বর্তমানে 10টি গাড়ি অংশ নিলেও তা বাড়িয়ে 30টি করা হয়েছে। দ্বিতীয় ধাপে প্রচারণায় 9 জানুয়ারি শুরু হবে, চলবে 31 জানুয়ারি পর্যন্ত। শফিকুল আলম জানান দেশের ইতিহাসে সবচেয়ে বড় 3টি ইভেন্ট ওসমান হাদির জানাজা, তারেক রহমানের দেশে আসা এবং বেগম খালেদা জিয়ার জানাজা। এর মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে সরকারের আত্মবিশ্বাস বেড়েছে। যশোরের রানা প্রতাপ বৈরাগীর চরমপন্থীর রাজনীতির অভ্যন্তরীণ শিকার। এটাকে সাংবাদিক ও ধর্মীয়ভাবে প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন প্রেস সচিব। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে এনসিপি। সিইসির সঙ্গে বৈঠক শেষে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা একটি পার্টি অফিসকে কেবলা বানিয়ে ফেলেছে। দেশের আরেকটি পাতানো নির্বাচনের দিকে গেলে জুলাই অভ্যুত্থানের মতো আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের 2 দিনে মোট আবেদন জমা পড়েছে 164টি। বিস্তারিত আসমা আক্তার নুপুরের রিপোর্টে। জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনে ইসিতে মোট 122টি আবেদন জমা পড়েছে। 2 দিনে মোট আপিলের সংখ্যা 164টি। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও নির্বাচনী পরিবেশ ও নির্বাচন ব্যবস্থা নিয়ে কমিশনের সমালোচনা করেন প্রার্থীরা। 1% ভোটারের সইয়ের বিষয়টি অযৌক্তিক বলে দাবি তাদের। আমার সনদপত্রের কপিটা দেওয়া হয়নি, শিক্ষা সনদের, এবং দলীয় প্যাডে অঙ্গীকারনামা দেওয়া হয়েছে, কিন্তু সেটার কি ত্রুটি ওরা মনে করেছেন এটাকে স্থগিত রাখলেও পারতেন। আমার এখানে যা 6 জনের ভুল পাইছে, তার মধ্যে 2 জনের ঠিকানা পাইনি, অথচ আমি দেখেছি তাদের ঠিকানা আছে, বাস্তবে তারা বসবাস করতেছে সে এলাকায়।
এদিন বিকেলে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আসিফ মাহমুদ। অভিযোগ করেন, মনোনয়ন যাচাই বাছাইয়ে একতরফা সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব চলছে বলেও অভিযোগ তার। একতরফা কোনো একটা নির্বাচন আয়োজনের দিকে নিয়ে যাচ্ছেন, যেটা আমরা ইতিপূর্বেই শঙ্কা প্রকাশ করেছি যে একটা পার্টির পলিটিক্যাল অফিসের দিকে আমরা দেখছি যে নিয়ম বহির্ভূতভাবে অনেক সরকারি কর্মকর্তারা এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা যাওয়া শুরু করেছেন। তো এই বিষয়গুলো যদি এভাবেই চলতে থাকে এবং আমরা যদি দেখি বাংলাদেশে আরও একটি পাতানো নির্বাচনের প্লট সাজানো হচ্ছে, তাহলে অবশ্যই তখন আমাদেরকে রাজপথ বেছে নিতে হবে। এদিন সিএসির সাথে সাক্ষাৎ করতে আসে ইসলামী আন্দোলনের একটি প্রতিনিধি দল। মিডিয়া ও প্রশাসন সহ সবাই আবারও একটি দলের দিকে ঝুঁকছে বলে অভিযোগ দলটির নেতাদের। খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, এই জন্য আমরাও শোকাহত। জাতীয় শোক দিবস ঘোষণা হয়েছে 3 দিন। এখন এটা নিয়ে যদি মাসের পর মাস শোক পালন করা হয়, এখন নির্বাচনের এই সময়ে এটাও তো একটা আমি মনে করি যে বাড়াবাড়ি। মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে 9 জানুয়ারি পর্যন্ত। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর 7 দিন পরও রাজধানীর জিয়া উদ্যানে তার কবর জিয়ারতে সাধারণ মানুষের ঢল। প্রচণ্ড শীত উপেক্ষা করেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত এই উপস্থিতি চোখে পড়ার মতো। পরিবার পরিজন নিয়ে দূর দূরান্ত থেকেও সর্বস্তরের মানুষ ছুটে যাচ্ছেন জিয়া উদ্যানে। মোবাশ্বের আহমদের রিপোর্ট। বেগম খালেদা জিয়া প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও নিজ দলকে ঐক্যবদ্ধ রাখতে আজীবন শক্ত হাতে নেতৃত্ব দেন তিনি। বিনামূল্যে নারী শিক্ষা ও তাদের ক্ষমতায়নে তার বিপ্লবী ভূমিকা ছুঁয়েছিল প্রান্তিক মানুষের মন। আর তাই বেগম জিয়ার প্রয়াণে এখনও ব্যথিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। টানা 1 সপ্তাহ ধরে দূর দূরান্ত থেকে রাজধানীর জিয়া উদ্যানে আসা হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা আর ফুলের শ্রদ্ধায় সিক্ত বেগম জিয়ার সমাধিস্থল। আমার বড় মেয়েকে ডাক্তার দেখাতে আসছিলাম পিজিতে, ঠিক আছে। তো ওখানে ডাক্তার দেখানো শেষ করে তারপরে আমার ওয়াইফ বললো যে ঠিক আছে আমরা আসছি, তাহলে খালেদা জিয়ার কবরটা আমরা একটু জিয়ারত করে যাই। ওনার মারাতে হঠাৎ করে আমরা অনেক শোক পাইছি, এখন ওনার কবর জিয়ারত করতে আসছি। খালেদা জিয়া মারা গেছে, আবেগে আসছি, বলতে পারি না, মানে মনটা অন্যরকম। ওনার জন্য দোয়া করি আর খালেদার কাছে দোয়া করি। খালেদা জিয়ার কবরটা একটু জিয়ারত করবো, দেখার লাগা তো সময় পাই না, যেমন আজকে পাইছি, এজন্য নোয়াখালী হাতিয়ার থেকে আসছি। রাজনীতির সাথে জড়িত নয় কিন্তু বিএনপি সমর্থন করেন এমন অনেকের পাশাপাশি কবর জিয়ারত করে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরাও। এসেছিলেন ক্রীড়াঙ্গনের মানুষেরাও। আমাদের মহরণ স্পোর্টিং ক্লাবের তরফ থেকে আমরা সব যতগুলো খেলোয়াড় ছিলাম, ফুটবল, ক্রিকেট, সবাই একত্রে এসে ওনাকে শ্রদ্ধা জানিয়ে গেলাম। তো ওটা ওনার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলা ওনাকে বেহেশতে নসিব করুক। এই মহান নেত্রীকে আমরা হারিয়েছি, এটা আমাদের এই শোক আমাদেরকে বয়ে চলতে হবে। ফাতিহা পাঠ সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা সহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন তারা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে শুরুটা করেছে ভারত। বাংলাদেশ শুধু তার প্রতিক্রিয়া জানিয়েছে। এই ঘটনার প্রতিবাদ এমনই হওয়া উচিত। জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের আশা, এই ঘটনায় ভারতের শুভ বুদ্ধির উদয় হবে। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন, দেশে জ্বালানির কোনো সংকট নেই। এরপরও কারসাজির মাধ্যমে গ্যাস সিলিন্ডারের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে। পাইকারি ও খুচরা বিক্রেতারা এই সিন্ডিকেট করেছে বলে মনে করেন তিনি। তবে যারা অযৌক্তিকভাবে বেশি দরে সিলিন্ডার বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিদপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয়টি স্বীকার করে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আইপিএল এর সম্প্রচার বন্ধ প্রসঙ্গে দুই উপদেষ্টা বলেন, এই ইস্যুতে ভারত যা করেছে তার প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ। ওরা হঠাৎ করে একজন প্লেয়ারকে ইস্যু করলো, এটা তো নর্মাল সেন্সে একটা ভালো প্লেয়ার, এমন না যেটা দয়া দাক্ষিণ্য করে নিয়েছে তার দল। ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার, সবাই স্বীকার করে, তারাও স্বীকার করে।
এই জন্য তারা বলে তাকে যেতে দেবে। এবং বাংলাদেশের যে রেসপন্স এটা কমপ্লিটলি রোবাস এবং এটাই অ্যাপ্রোপ্রিয়েট। এই ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে তার একটা রিয়াকশন হবে। নিউটনের ল, যেখান থেকে এটা শুরু হয়েছে সেখানে শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা খেলা চালিয়ে যেতে পারবো, অর্থনৈতিক আমাদের বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে পারবো। এলপিজি গ্যাস তো আমদানি করে বটলিং করা হয়, যে অস্বাভাবিক যে হয়েছে এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে নিজেদের ফাঁদে পা দিয়েছে ভারত। টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে বেকায়দায় ভারতের ক্রিকেট বোর্ড। আলোচনার দরজা ভারত সরকারই বন্ধ করেছে বলে মন্তব্য ক্রীড়া বিশ্লেষকদের। ভেন্যু পরিবর্তনে কোনো বাধা দেখছেন না তারা। মনির হোসেন খানের রিপোর্ট। মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ভারত সহ বিশ্বজুড়ে নিন্দার ঝড়। নিরাপত্তার ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বিসিবি। যদিও ভেন্যু পরিবর্তন কিংবা বাতিলের নজির ক্রিকেট ইতিহাসে নতুন নয়, এর আগেও ঘটেছে বহুবার। গত টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তানে যেতে না চাওয়ায় হয়েছে পাক দুবাই হাইব্রিড মডেলের বিশ্বকাপ। এবার পাকিস্তান ভারতে খেলতে না চাওয়ায় হতে যাচ্ছে ভারত শ্রীলঙ্কা হাইব্রিড মডেল। তাই বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে তেমন কোনো বাধা দেখছেন না ক্রীড়া সাংবাদিকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তটি নিয়েছে যে ভারতের মাটিতে তারা বিশ্বকাপ খেলতে যাবে না এবং বিকল্প ভেন্যু হিসাবে কিন্তু শ্রীলঙ্কার রয়েছে, তো সেই কারণে তারা সেই মেইল করেছে আইসিসির কাছে এবং আমার কাছে মনে হচ্ছে যে আইসিসি সেটা মেনে নেবে। আইসিসিতে এই রেফারেন্স আছে, কোনো দল যদি সিকিউরিটি মেজার্সে স্যাটিসফাইড না হয়ে বা ঝুঁকিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থার কারণে ভেন্যু বদল করতে চায় বা দেশ বদল করতে চায়, ডেফিনেটলি তারা দে হ্যাভ এভরি রাইট। এবং আইসিসিরও এটা অতীতে এই দাবি মেনে নেওয়ার নজির আছে। বাংলাদেশের এই ভেন্যু শিফট করে শ্রীলঙ্কাতেই নিয়ে যাওয়া উচিত। প্রতিবার নিরাপত্তার অজুহাত দেয় অংশগ্রহণকারী দলগুলো। এবার নিরাপত্তার অজুহাত স্বয়ং আয়োজকদের থেকেই এসেছে। যেখানে একজন খেলোয়াড়ের নিরাপত্তা নেই সেখানে পুরো দল কিভাবে নিরাপদ? বিসিবির এই প্রশ্ন যুক্তিযুক্ত মনে হয়েছে ক্রীড়া বিশেষজ্ঞদের কাছে। এখানে তো কোনো গায়ের জোরের কিছু নাই। বাংলাদেশ একটা যুক্তিযুক্ত দাবি তুলেছে যে ভারতে আমাদের একজন মাত্র প্লেয়ারকে খেলতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি ঝুঁকিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থার কারণে। সেখানে পুরো বাংলাদেশ দলকে কি করে ভারত নিরাপত্তা দিতে পারে? আপনি মুস্তাফিজের নিরাপত্তা যদি দিতে না পারেন তাহলে পুরো বাংলাদেশ দলকে নিরাপত্তা কিভাবে দিবেন? আরেকটু ব্যাখ্যা যাই যে পুরো বাংলাদেশ দলের সঙ্গে কিন্তু আপনি 100 জনের মতো সাংবাদিক থাকেন আর সমর্থকরা আরও বেশি সমর্থকরা থাকেন। তো তারা এই মুহূর্তে ভারতে যদি মুস্তাফিজকে নিরাপত্তা না দিতে পারে তাহলে এত বড় একটা বাঞ্চ অফ সমর্থক এবং সাংবাদিক ক্রিকেট দলকে কিভাবে সমর্থন দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড? জল এতদূর গড়াতো না, এই সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই হতে পারত। তবে সেই সুযোগ রাখেনি ভারত সরকার। সমাধানের দায়টাও তাই তাদেরই। আমাদের ক্রিকেট বোর্ড, আমাদের ভারতীয় যে ক্রিকেট বোর্ড রয়েছে তাদের সাথে কথা বলে আলোচনা করে কিভাবে এটাকে দ্রুত সমাধান করা যায়। কারণ আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়। কারণ আপনার একটি ধর্মকে ব্যবহার করে একজন খেলোয়াড়কে রিলিজ করে দেওয়া, এটা আমার কোনোভাবে এটা আমি মেনে নিতে পারছি না, এটা কখনো হতে পারে না। পুরো সমস্যাটা তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আরেকটু যদি ব্যাখ্যা যায় পিছনে যায় তাহলে ভারত সরকার। এবং ভারত সরকার যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তটাই বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ড সেটা আপনার পাঠিয়ে দিয়েছে কেকেআরের কাছে। এবং সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে পুরো সমস্যাটা তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড তৈরি করেছে এবং এই সমস্যার সমাধান যদি করতে হয় তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে করতে হবে। বল এখন আইসিসির কোর্টে, তারা কি সিদ্ধান্ত দেয় সেই অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই বিপ্লবের সময়ে থানা থেকে লুট হওয়া 15% অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি, যেগুলো ভোটের আগে উদ্ধার করা জরুরি মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা ও বিভাগীয় প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার এসব কথা বলেন। ইসি সানাউল্লাহ বলেন, হারিয়ে যাওয়া এসব গোলাবারুদ উদ্ধার করা গেলে মানুষের মধ্যে নির্বাচনী আস্থা ফিরবে। নির্বাচনের সময় কোনো দল বা গোষ্ঠী অপকর্ম করে যাতে পার না পেতে পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ় থাকারও নির্দেশনা দেন তিনি। নির্বাচন কর্মকর্তাদের স্বচ্ছতা, নিরপেক্ষতা, স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়ে এই কমিশনার বলেন, কোনো কাজে পক্ষপাতিত্ব করা যাবে না। আইনের অধীনে থেকে কাজ করতে হবে যাতে নির্বাচনের উৎসব আমেজ অব্যাহত থাকে। রাজধানীর উত্তরাতে দেশের প্রথম
সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে বাংলাদেশ সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড। মঙ্গলবার সকালে এর উদ্বোধন করেন সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান জশুয়া কুয়েক, বসুন্ধরা সিটি ডেভেলপমেন্টের ডিএমডি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শেখ এহসান রেজা এবং সনি স্মার্ট পরিচালক তানভীর হোসাইন। উপস্থিত ছিলেন সনি স্মার্ট হেড অফ সেলস সরওয়ার জাহান চৌধুরী এবং হেড অফ মার্কেটিং আজাদ রহমান। উদ্বোধন উপলক্ষে সনির 75 ইঞ্চি টিভি পাওয়া যাবে মাত্র 1,62,500 টাকায়। সঙ্গে থাকছে গোল্ডস জিম ভর্তিতে 1,62,500 টাকার ক্যাশ ভাউচার। এছাড়াও সনির সাউন্ড সিস্টেম বার মিক্সে মিলেছে মাত্র 49,900 টাকায়। আইপিএল বিতর্কে 3 দিন নিশ্চুপ থাকার পর অবশেষে মুখ খুললেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই চ্যাম্পিয়ন বোলার ফেসবুকে নিজের ছবি পোস্ট করে সন্ধ্যায় লিখেছেন, দৃষ্টি মাঠে, মন জয়ের দিকে। এদিকে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ায় ফিজকে নিয়ে নতুনভাবে উৎসাহ দেখাচ্ছে পাকিস্তান সুপার লিগ পিএসএল। সেখানে পিএসএল এর অফিসিয়াল পেজে মুস্তাফিজের ছবি দিয়ে লেখা হয়েছে, ব্যাটসম্যানদের সাবধানে খেলতে হবে। HBL পিএসএল 11-এ যোগ দিলেন মুস্তাফিজুর রহমান। 2026 মার্চ শুরু হবে আইপিএল, সেদিন শুরু হবে পিএসএলও। এই বার্তায় মুস্তাফিজকে পিএসএল এ খেলার আমন্ত্রণই জানালো। এর আগে 6টি ফ্রাঞ্চাইজি দল খেললেও এবার প্রথমবার 8টি দল নিয়ে হবে পিএসএল টি20। এবার পিএসএল এ মুস্তাফিজের চাহিদা যে অনেক বেড়ে যাবে তাও এই ঘোষণায় পরিষ্কার। এছাড়াও আইপিএল ও পিএসএল একই সময়ে হওয়ায় আইপিএল এর ভিড়ে পাকিস্তান সুপার লিগে দক্ষ বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই টি20-র অন্যতম সেরা বোলার মুস্তাফিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছে পিএসএল কর্তৃপক্ষ। এদিকে আইপিএল এ মুস্তাফিজের চুক্তি বাতিলের ঘটনাকে পুরো ক্রিকেট বিশ্বের জন্যই লজ্জাজনক বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। পাকিস্তানি এই অলরাউন্ডার বলেছেন, বাংলাদেশ সঠিক সিদ্ধান্তই নিয়েছে। আইসিসিকে এখন প্রমাণ করতে হবে তারা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। যান্ত্রিক ত্রুটির কারণে ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। তারেক রহমানের সাথে মাইকেল মিলারের বৈঠক। এবারের নির্বাচনে বিপুল সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে ইইউ। হাদি হত্যায় পলাতক আসামি ফয়সাল সহ 17 জনের বিরুদ্ধে আদালতের চার্জশিট দিয়েছে ডিবি। নির্দেশদাতা যুবলীগ নেতা বাপ্পি। মুস্তাফিজ ইস্যুতে দুদেশের টানাপোড়েনের প্রভাব পড়বে না অর্থনীতিতে, আশা উপদেষ্টাদের। নিজেদের ফাঁদে ভারত, বিকল্প ভেন্যুই বাংলাদেশের জন্য সমাধান, মত বিশ্লেষকদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।